গতকাল রাতে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে। সেখানে বেশ কিছু কমেন্টস এবং মন্তব্য এসেছে এমন যে মেজর শহীদ জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি নাকি গণফাঁসি অথবা গণহত্যার সাথে জড়িত। এবং লাস্ট 2 দিন আগে সাংবাদিক ইলিয়াস সাহেবের যে ইউটিউব চ্যানেল, সেখানে মেজর ডালিম যেটা বলেছেন, প্রায় 4,500 লোক নাকি উনি হত্যা করেছেন, এরকম একটা মন্তব্য তিনি করেছেন। দেখেন, যতগুলো সূত্র থেকে এই বিষয়টা আমি অ্যানালাইসিস করেছি, সবগুলো সূত্র আপনাদের সাথে আমি শেয়ার করব। আসলে কি হয়েছিল, কেন হয়েছিল, বিস্তারিত বলার চেষ্টা করব। জানি না কতটুকু বলতে পারবো। মূলত 77 সালে 28 অক্টোবর বা 28 সেপ্টেম্বর এই টাইপ, মানে এরকম এই দিনটাতে একটা বড় সমস্যা হয় বাংলাদেশে, অনেকটা বিডিআর পিলখানার মতো। যেমন নৌবাহিনীর কিছু কর্মকর্তা তারা বিদ্রোহ ঘোষণা করে এবং প্রায় 22 থেকে 23 জন সেনা অফিসার এবং নৌবাহিনী অফিসার মারা যায়। তখন তৎকালীন ক্ষমতায় ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই গেল একটা প্রেক্ষাপট। তার কিছুদিন আগে, এই ঘটনার কিছুদিন আগে বাংলাদেশে একটি হাইজেক প্লেন অবতরণ করে এবং এটা নিয়ে আন্তর্জাতিক মহলে বেশ চাপে থাকতে হয় বাংলাদেশকে। যদিও এই বিষয়টা বাংলাদেশ খুব স্মার্টলি হ্যান্ডেল করেছিল এবং ওইভাবে কোনো ধরনের সমস্যা হয়নি। এখন প্রশ্ন হচ্ছে যে উনি আসলে গণফাঁসি দিয়েছেন কি দেননি, এরকম একটা প্রশ্ন আপনাদের ভিতরে অনেকের আছে। আর এখন সোশ্যাল মিডিয়ার যুগে আমরা জানতে পারছি মেজর ডালিম একটা বোল্ড স্টেটমেন্ট দিয়েছেন। দেখেন, আমি গতকালকে বলেছি যে উনি ভুলে যান এবং এটা প্রুভেন্ট। সাংবাদিক না, আপনার ব্লগার বা যে আপনার পিনাকি ভট্টাচার্য, উনিও কিন্তু বলেছেন যে ওনার এই ধরনের সমস্যা আছে। ইভেন পিনাকি ভট্টাচার্য ওনাকে বই গিফট করেছে, সেই বইটা উনি দেখেছে এবং সেই বইয়ের ছবি তুলে পিনাকিকে পাঠিয়েছে। সেই ঘটনা সে 2 বছর পর ভুলে গিয়েছে। লাস্ট যে ভিডিওটা পিনাকি ভট্টাচার্য আপলোড করেছে, সেখানেও পিনাকি ভট্টাচার্য এটা স্পষ্ট করে বলেছেন যে ওনার এই সমস্যাটা আছে। তো যে 2 বছর আগের ঘটনা যে ভুলে যাচ্ছেন, 50 বছর আগের ঘটনা বা 55 বছর আগের ঘটনা হুবহু বলে দেওয়াটা একটু মুশকিল বা কষ্টকর হতে পারে। অ্যাকর্ডিং টু গুগল অথবা বলেন যে উইকিপিডিয়া অথবা যতগুলো রেফারেন্স, যতগুলো বই আছে ওই সময়ের লেখা, সর্বোচ্চ ফাঁসি হয়েছিল 1300 সামথিং অথবা 1300-র নিচে। এখন কথা হচ্ছে যে তারপরেও কি সংখ্যাটা কম? না, এই সংখ্যাটা মোটেও কম না, এই সংখ্যাটা অনেক বেশি এবং আর্গুমেন্ট করার মতো একটা বিষয়। কিন্তু কথা হচ্ছে যে প্রেক্ষাপটটা কি ছিল। দেখেন, আমি যদি ওইটাতে যাওয়ার আগে আরেকটা বিষয় আপনাদেরকে বর্ণনা করি, সেটা হচ্ছে যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে ঘটনাটা ঘটলো, সেখানেও কিন্তু বিচার হয়েছে, অনেকের ফাঁসি হয়েছে, অনেকে এখনো কারাগারে আছে, দীর্ঘ 10-15 বছর ধরে কারাগারে আছে। হাজার হাজার লোককে গ্রেফতার করা হয়েছে। তারা কি করেছিল? তারা একটা সেনা বিদ্রোহ করেছে। মনে রাখতে হবে, বিদ্রোহ যারা করে তারা যদি পরাজিত হয় তখন তাদেরকে শাস্তির মুখোমুখি হতেই হবে। এবং সেটা যদি কোনো এজেন্সি হয়, এজেন্সি মিনস কোনো বাহিনী হয়, বড় বাহিনী হয়, সেখানে তাদের আইন, তাদের বিচার হবে। আমরা মাশাআল্লাহর নাম শুনেছি। মাশাআল্লাহ খুবই সেন্সিটিভ, খুবই মর্মান্তিক একটা জিনিস। সেটা কিন্তু আমাদের সাধারণ, আমরা যারা নাগরিক তাদের জন্য প্রযোজ্য না। আমাদেরকে কিন্তু কোর্টে গেলেই ফাঁসি দিয়ে দেয় না, কিন্তু মাশাআল্লাহতে কিন্তু এক কথায় লিখে দেয় যে হ্যাং টু ডেথ, অথবা আপনার আপনার ইয়েতে দাঁড়া করানো, গুলির সামনে দাঁড়া করানো হয়, ফায়ারিং স্কোয়াড বলে যেটাকে। তো সবকিছু মিলিয়ে যেটা যেটা বাস্তবতা, সেটা হচ্ছে যে যে প্রেক্ষাপটে ঘটনাটা ঘটেছিল, তখনকার সরকার জরুরি সভা ডেকে মার্শাল ল করে তাদেরকে বিচারের মুখোমুখি করতে বাধ্য হয়েছিল। এবং জিয়াউর রহমান ক্ষমতায় থাকা অবস্থায় অনেকগুলো ঘটনা এরকম ঘটেছে যেগুলো উনি খুব শক্তভাবে মোকাবেলা করতে হয়েছে। কারণ 75 পর্যন্ত শেখ মুজিবুর রহমান ক্ষমতায় ছিলেন 3 বছর। ওনার ইতিহাস ঘাটতে গেলে কন্ট্রোভার্সির কোনো অভাব নাই, কিন্তু জিয়াউর রহমান শাসন করেছেন প্রায় 5 বছর। সেই তুলনায় কন্ট্রোভার্সি খুবই কম। তবে উনি সামরিক পোশাকে একরকম ব্যক্তি, আপনারা ঘেটে দেখবেন, এবং সাধারণ পোশাকে সাধারণ মানুষদের জন্য একরকম। দেশে স্ট্রাকচারাল যে পরিবর্তন আমাদের প্রয়োজন ছিল এবং যার উপরে আমরা এখনো ধরতে গেলে জীবন ধারণ করছি, বা যার উপরে আমাদের অর্থনীতি এখনো টিকে আছে, তার ভিত্তি তিনি রচনা করে গিয়েছেন। যেমন আমি যদি বলি,
বিদেশে মানব রপ্তানি অথবা জনশক্তি রপ্তানি, এটা ওনার হাত ধরে শুরু হয়েছে 77 সালে। এরপরে ইন্টারন্যাশনাল মিডিয়াতে বা ইন্টারন্যাশনাল ভাবে আমাদের পরিচিতি আপনার আরব বিশ্বের সাথে হোক, পশ্চিমাদের সাথে হোক, সেটা উনি করে গিয়েছেন। আরএমজি সেক্টর, গার্মেন্টস সেক্টর, যেটা সবচাইতে আমাদের পপুলার একটা সেক্টর, সেটাও তিনি তৈরি করে গিয়েছেন এবং শুরু করেছেন। তার আগেও তো কেউ না কেউ ক্ষমতায় ছিল, তারা কেন করেনি? প্রশ্নগুলো রেখে গেলাম। যারা আপনারা মন্তব্য করেছেন, যারা গণহত্যাকারী বলেছেন বা হোয়াটএভার যাই বলেছেন, হয়তো না জেনে বলেছেন, আসলে ইতিহাস খুবই কঠিন এবং ধ্রুব সত্য। ইতিহাস কখনো পাল্টানো যায় না। আজকে মুক্তিযুদ্ধের এত বছর পর, 50-52 বছর পর আমরা জানতে পারতেছি যে শেখ মুজিবুর কি ছিলেন, কেন ছিলেন, উনি কখন পলায়ন করেছে, এবং একটা স্টেটমেন্টের সাথে আরেকটা স্টেটমেন্টের মিল আছে। কিন্তু হঠাৎ করে কেউ যদি এসে বলে যে উনি এটা 4500 লোক মেরে ফেলেছে, এইটার সাথে আসলে অনেক কিছুর মিল পাওয়া যাচ্ছে না। এখানেই প্রশ্ন। আপনি যতগুলো বই লেখা হয়েছে সেখানেও বলা হয়েছে যে উনি হয়তো বা 1000 খানেক অথবা 1000-এর বেশি অফিসার বা বিভিন্ন পদের ইয়েদেরকে শাস্তির মুখোমুখি হতে হয়েছে। দেখেন, এটা সরকার করেছে। দেখেন, আওয়ামী লীগ সরকার প্রায় 15 বছর আপনার শাসনভারে ছিল, কিন্তু তারা তো এই বিষয়টা নিয়ে কখনো উচ্চবাচ্য করে নাই, মাঝে মধ্যে বলেছে, কিন্তু এই বিষয়টা আসলে আপনার মিনিংলেস। এই বিষয়টা নিয়ে কথা বলে বা এটা নিয়ে শোরগোল করে কোনো ফায়দা হবে না। যে দেখেন, তারা কিন্তু ক্ষমতায় আসার সাথে 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 জামাতের সব নেতাদেরকে ফাঁসি দিয়ে দিয়েছে, কোনো দেরি করে নাই। সুযোগ যেখানে যেটা চেষ্টা করেছে, তা জিয়াউর রহমানের মতো প্রতিদ্বন্দ্বী, তাকে যদি সুযোগ থাকতো এই 1300 লোকের বিষয়ে আপনারা কি বলে যে মৃত্যুর পরেও যে শাস্তি, সেটা যদি সম্ভব হতো তাহলে সেটাও তারা করত। কিন্তু আসলে এটা সম্ভব না, কারণ যথাযথ আইন মেনে এবং ওই ধরনের বিচার কমিশন বসিয়ে তারপরে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। আমি যদি আরো বলি যে ওই সময়কার যে যারা জুডিশিয়ারিতে ছিলেন, 2জন বিচারপতি, তাদেরকে নিয়ে তিনি এই বিচার কার্যক্রমটা গঠন করেন, বা কমরেড সদরুদ্দিন বিমান বাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত ছিলেন। এরকম আরো অনেক অনেক বিষয় ছিল। তো ঘটনাবহুল 77 অথবা গণফাঁসি 77, এটা ছিল একটা নেগেটিভ, জাস্ট বিএনপিকে চাপে রাখার জন্য। দেখেন না, যে 2 কোটি টাকার জন্য খালেদা জিয়াকে জেলে 10 বছরের সাজা দিছে, আর একটা ওয়ার্ড পর্যায়ের নেতা 17 কোটি টাকার মালিক হয়ে গেছে বাংলাদেশে। তো এই জন্য বলতেছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে যে কোনো মন্তব্য করার আগে বা যে কোনো বিষয় বলার আগে আমাদের চিন্তা ভাবনা করে বা জেনে শুনে বলা উচিত। এই জন্য যে উনি আসলে বাংলাদেশের ভিত্তিটা স্থাপন করে গিয়েছেন। টু বি অনেস্ট, আপনারা একটু ঘাটাঘাটি করেন, জানেন, শুনেন, দেখেন, বা যারা মুরব্বী আছে তাদের কাছ থেকে শুনেন। ওনাকে নিয়ে কিন্তু খুব বেশি মাতামাতি কখনোই বিএনপি করে নাই, হয়তো ভবিষ্যতেও করবে না। কেন করবে না? কারণ ব্যক্তিকেন্দ্রিক পলিটিক্স আর নর্মাল পলিটিক্স দুইটাই ভিন্ন। বিএনপি সবসময় নর্মাল পলিটিক্সে বিশ্বাস করে, জনগণের পলিটিক্সে বিশ্বাস করে। ও আরেকটা বিষয় বলতে ভুলে গেছি, কৃষকদের জন্য সবচেয়ে বড় যে ভূমিকা উনি রেখেছেন, খাল খনন, যেটা এখনো সারা বাংলাদেশে চলমান, বহমান। তো যেমন হাসি আসে মাঝে মধ্যে আমার, যে বলা হয়েছে যে শেখ মুজিবুরকে 15 বছর ব্রেন ওয়াশ করা হয়েছে, শেখ মুজিবুরকে এমন ভাবে আমাদেরকে শিখানো, পড়ানো, বোঝানো হয়েছে। যেমন একটা বই আমার কাছে এখনো আছে, শেখ মুজিবুর আত্মজীবনী, হোয়াটএভার, কৌতূহলবশত কিনেছিলাম, পড়েছি, দেখলাম যে যা লিখেছে আসলে সবই ওনার গুণগান। আসলে ওইভাবে এখানে কোনো ওইভাবে কোনো ইয়ে নাই যে উনি একজন মহান কিছু, এরকম কিছু একটা। তো জাস্ট ক্ষমতা থেকে চলে যাওয়া 48 ঘন্টার মধ্যে সবকিছু ভ্যানিশ হয়ে গেছে। কিন্তু গত 15 বছর বিএনপি ক্ষমতায় ছিল না, কিন্তু তাদের সৃষ্টি, তাদের ইচ্ছা, তাদের চেষ্টা চলমান ছিল এবং মানুষ মনে রেখেছে, ইয়াং জেনারেশন মনে রেখেছে। এখন যে জোয়ার দেখা যাচ্ছে জাতীয়তাবাদী শক্তির জন্য, এটা আসলে টাকা দিয়ে অথবা কোনো কিছুর বিনিময়ে সম্ভব না, ভয় দেখিয়ে সম্ভব না। এটা অটোমেটিক, এটা জাস্ট অটোমেটিক। তা আমি বটম লাইনে যাচ্ছি,
মূলত 1000-এর মতো সেনা কর্মকর্তা বিভিন্ন ধরনের তাদেরকে বিচারের আওতায় আনা হয়েছিল। কখনোই গণহত্যা গণফাঁসি এগুলো হয়নি। যদি আপনারা এরকম কিছু পেয়ে থাকেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি সবগুলো কমেন্টস আপনাদের পড়ি, উত্তর দেওয়ার চেষ্টা করি। কালকে রাত্রে থেকে বিষয়টা নিয়ে বেশ অনেক শোরগোল হচ্ছে আমার প্ল্যাটফর্মে, সেজন্য ভিডিওটা তৈরি করা। আর সবচেয়ে বড় বিষয়, যেদিন ভিডিওটা বানাচ্ছি সেদিন সন্ধ্যায় বেগম জিয়া দেশের বাইরে যাচ্ছেন, তার জন্য শুভকামনা। তিনি সুস্থ হয়ে দেশে ফিরে আসুক। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি মানুষ তার জন্য অপেক্ষা করতেছে। আর একটা বিষয় হচ্ছে যে গত 15 বছর অনেক ক্ষমতা ছিল একটা মানুষের, মানে আপনাদের আপা বা শেখ হাসিনার, কিন্তু দেখেন যখন তিনি ক্ষমতা হারালেন তার সবচাইতে বিশ্বস্ত বন্ধু ভারত তাকে বাংলাদেশের বিমান পাঠিয়ে সাহায্য করে নাই। ইভেন উনি কাতার, দুবাই, লন্ডন বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করেছেন, কোথাও থেকে তাকে যাওয়ার সুযোগ দেয় নাই। কিন্তু বেগম জিয়া যখন বিদেশ যেতে চাইলেন চিকিৎসার জন্য, আপনার কাতারের আমির ওনার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিয়েছেন, যেটা উনি পারিবারিকভাবে ব্যবহার করেন।